তো আজকে আমাদের আলোচনায় থাকতেছে আয়ত একক ভেক্টর। দেখি ডেফিনেশন কি বলে। ডেফিনেশন বলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আমরা যে তিনটা একক ভেক্টর কল্পনা করি তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। অর্থাৎ আমরা যদি একটু প্রসঙ্গ কাঠামোটা দেখি তাহলে ধরে নিলাম যে এইটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, আর এইটা আমার জেড অক্ষ। তো আমাদের ডেফিনেশনে বলা হচ্ছে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর মানে প্লাস এক্স বরাবর আমরা একটা একক ভেক্টর নিব। তো আমরা সেই ভেক্টরটাকে নিচ্ছি আই ক্যাপ। আমরা প্লাস ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিব, তো আমরা সেটা নিচ্ছি জে ক্যাপ, মানে প্লাস জে ক্যাপ, আসলে প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আবার জেড অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর নিব, সেটা আমাদের প্লাস কে ক্যাপ। তো এই একক ভেক্টরগুলোকেই বেসিক্যালি আমরা আয়তকক ভেক্টর নামে ডাকতেছি। তাহলে ডেফিনেশন কি বলতেছে, তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর কল্পনা করা যায় বা বিবেচনা করা হয়, মানে এগুলোকেই আমরা বলতেছি আয়ত একক ভেক্টর। ক্লিয়ার? তো এখানে দেখা একটা সুবিধা আছে যে আসলে এই টেস্ট স্টাডি করে আমাদের লাভ কি। বিশাল একটা লাভ আছে। যদি আমাদের এখন থেকে তিনটে এক্সিস বরাবর আমরা যদি কোনো স্কেলার রাশি পাই, সো আমরা তাকে সহজেই কিন্তু এখন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কথার কথা, ধরো আমি তোমাকে বললাম যে এই বরাবর একটা বস্তু রাখা, যেই বস্তুটা ওয়াই অক্ষ বরাবর একটা বেগ নিয়ে গতিশীল, সেই বেগের মান কত? 2 মিটার/সেকেন্ড। এখন আমি যদি তোমাকে বলি এই বেগটাকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করো, তো এখন কিন্তু এটা খুবই সহজ। তুমি খেয়াল করো, আমি যদি বেগটাকে ভেক্টর বানাতে চাই তো আমার কি কি দরকার? আমার দরকার বেগের মান কত, আর আমার দরকার বেগের দিক কোণ বরাবর। তাহলে খেয়াল করে দেখো, বেগের মান আমাদের কত দেওয়া? 2। এবং ডিরেকশনের হিসাবটা তুমি একটু খেয়াল করো, সে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা কিন্তু জানি, মানে এখানে দেখানো আছে যেটা আয়তকক ভেক্টর বলে, যেটা যে প্লাস ওয়াই অক্ষ বরাবর একটাই একক ভেক্টর বসে থাকে, সেটা হচ্ছে প্লাস জে ক্যাপ। সো আমরা তার দিক নির্ধারণের জন্য ব্যবহার করব প্লাস জে ক্যাপ। এখন তুমি বলতে পারো, তো এইটা দিলে কি তার মান চেঞ্জ হবে না? আমার অ্যান্সার হচ্ছে না। কারণ দেখো, একক ভেক্টরগুলোর মান সবসময় কিন্তু এক ছিল। আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম যে আমি যদি একক ভেক্টর এটাকে মড করি, তো মড থেকে কিন্তু বের হবে তোমার 1, তাই না? সো আমাদের এই যে জে ক্যাপ, তাহলে আমরা কিন্তু এখন বেগকে সহজেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তাহলে ভি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? 2 জে ক্যাপ। আমাদের মান থাকতেছে 2, আর সেটাকে কিন্তু আমরা এখন ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারতেছি আয়তকক ভেক্টরের মাধ্যমে, যেহেতু একক ভেক্টরগুলোর মান সবসময় থাকবে 1। তাহলে একটু চিন্তা করে দেখো তো, আমি যদি তোমাকে বলি গ্র্যাভিটি মানে জি, এটাকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করবা কিভাবে? সো তুমি বলবা তোমার দরকার হবে তার মান, আই মিন জি, এবং তার ডিরেকশন দরকার, তাই না? দিক দরকার। তাহলে তুমি বলো গ্র্যাভিটি কোন বরাবর ক্রিয়া করে? চলো একটু দেখি, আমরা একটু এক্স ওয়াই অক্ষগুলো দেখি। তো আমরা কিন্তু সবসময় জানি যে এক্স এবং ওয়াই এটা সমতল, মানে একই তলে অবস্থান করে, এই তো। আর এর সাথে লম্ব বরাবর থাকে আমার জেড, মানে এটা কিন্তু জেড। তো আমাদের গ্র্যাভিটি কোন বরাবর কাজ করে? নিচের দিকে, তাই না? পৃথিবীর নিচে, মানে এই বরাবর, পৃথিবীর সেন্টারের দিকে, আসলে নিচে বলা ভুল, সেন্টারের দিকে। তো এই বরাবর গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে। সো তুমি খেয়াল করছো, তাহলে গ্র্যাভিটি কিন্তু জেড অক্ষের বিপরীতে। সো তোমাকে এখানে কোন একক ভেক্টর বসাতে হবে? কে ক্যাপ। আবার যেহেতু সেটা জেড অক্ষের বিপরীতে, সো আমার এখানে একটা মাইনাস দিতে হবে। সো আমার অ্যান্সার আসবে মাইনাস জি কে ক্যাপ। ঠিক আছে? তো এইভাবে দেখা যাচ্ছে আমরা ত্বরণকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতেছি। ক্লিয়ার? এখন এটা হতে পারে, দেখো যে কোনো কোনো বইতে এখানে জে ক্যাপ লেখা হতে পারে। এর কারণ সে আসলে উপরের দিক বরাবর জেড অক্ষ বিবেচনা করে নাই, সে উপরের দিক বরাবর বিবেচনা করছে ওয়াই অক্ষ। এটা ডিপেন্ড করে আসলে। ক্লিয়ার? তো এইটা ছিল আমাদের আয়তাকার ভেক্টর। তো আমরা আবার একটু অবস্থান ভেক্টরে ব্যাক করলাম। তো অবস্থান ভেক্টর পড়ানোর সময় আমি বলছিলাম যে এটাকে একটু কার্টেশীয় ব্যবস্থায় বসায় দেখাও। সো সেক্ষেত্রে আমরা কি করছিলাম, যে আমাদের এক্স অক্ষ বরাবর কত একক সরে আসতে হবে? আমাদের এক্সের সহগ কত? 3। সো আমরা এক্স অক্ষে 3 একক সরে আসবো। তো এই দেখো এক্স অক্ষে 3 একক সরে আসতেছি। আমার ওয়াই অক্ষে কত একক সরে আসতে হবে? 4 একক। সো আমরা ওয়াই অক্ষে
4 একক সরে আসব। তো তুমি কি খেয়াল করছো যে আমার এই বিন্দু পর্যন্ত আসতে কতটা অক্ষ বরাবর সরণ সম্পন্ন হচ্ছে? খেয়াল করে দেখো, দুইটা অক্ষে তোমার সরণ সম্পন্ন হচ্ছে। একটা সরণ হচ্ছে তোমার এক্স অক্ষে, আর একটা সরণ হচ্ছে তোমার ওয়াই অক্ষে। সো আমি দাবি করতে পারি এক্স অক্ষে সরণের মান ছিল কত? 3। যেহেতু সেটা প্লাস এক্স অক্ষ বরাবর, সো আমি তার পাশে কি এখন আই ক্যাপ বসাতে পারবো না বলো? অবশ্যই পারবো। আবার খেয়াল করো, এই যে সরণ, এই সরণের মান কত? 4, এবং সেটা কোন অক্ষ বরাবর? খেয়াল করে দেখো, সেটা কিন্তু প্লাস ওয়াই অক্ষ বরাবর। সো নিশ্চিত আমি তার পাশে +4 জে ক্যাপ বসাতে পারি, তাই না? তাহলে তুমি একটু খেয়াল করো যে আমার অবস্থান ভেক্টর কি ছিল। অবস্থান ভেক্টর ছিল মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থানকে আমরা যদি একটা ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি, সেই ভেক্টরটাই না আমার ছিল অবস্থান ভেক্টর। এটাই না আমার ছিল আর ভেক্টর, তাই না? তাহলে তুমি খেয়াল করো, এই বিন্দুতে আসতে বা এই বিন্দুর অবস্থানকে খুঁজে পেতে তোমার সরণ হচ্ছে কয়টা এক্সিসে? 2টা এক্সিসে। সো আমরা কি তাহলে লিখতে পারবো না যে অবস্থান ভেক্টর হবে 2টা অক্ষে সরণের যোগফলের সমান? সো আমরা লিখতে পারবো 3i + 4j ক্যাপ। কথা বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো, তো যদি এমন হতো যে এক্স ওয়াই ছাড়া জেডের স্থানাঙ্কও থাকতো, যদি থাকতো, তখন কিন্তু আমরা এখানে জেডের স্থানাঙ্কটাও যোগ করতাম। আমার কথা বোঝা গেছে? সো আমি যেটা করতে চাচ্ছি, অবস্থান ভেক্টরটিকে একটা সাধারণ সমীকরণের সাহায্যে লিখতে চাচ্ছি। তাহলে দেখো তো আমি কেমন লিখব। আমি লিখব এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আশা করি বুঝতে পারছো। আমি আসলে ব্যাক করার কারণ এটাই যে আমি অবস্থান ভেক্টরকে সাধারণ একটা সমীকরণের সাহায্যে লিখব। মানে এখন থেকে যদি আমার এক্স, ওয়াই এবং জেডের স্থানাঙ্ক জানা থাকে, সো ভ্যালুগুলো বসাই দিলে পরে আমি কিন্তু সহজে অবস্থান ভেক্টর প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? আর আরেকটা কথা, একটু খেয়াল করে দেখো, এই যে অবস্থান ভেক্টরের যে মান, আমরা কিন্তু বলছিলাম এই যে বাহুর দৈর্ঘ্যটা মান নির্দেশ করে, মানে এই অতিভুজটাই কিন্তু তার মান, তাই না? তো এই মানটা আসলে কত? তো তোমার অ্যান্সার হবে √3a² + 4a², যেহেতু আমাদের এই কোণটা 90°, তাই তো? তো সেটার অ্যান্সার করলে আসবে তোমার 5। মানে আসলে তুমি যদি বলে অবস্থান ভেক্টরের মান কত, সেক্ষেত্রে তুমি বলবা √3a² + 4a²। তো 3 আর 4 আসলে কার কার মান ছিল? তোমার এক্স এর মান ছিল এবং ওয়াই এর মান ছিল না? আর যদি এমন হতো যে আমার জেড এর সহগও আছে, তখন তো আমি এইটা লিখতাম নাকি? তাহলে খেয়াল করে দেখছো যে অবস্থান ভেক্টরের মান আমরা কিভাবে বের করব? অ্যান্সার হচ্ছে সহগগুলার বর্গ, দেন সেটার যোগফল, তারপর তার রুট। তো এইভাবে আমরা এখন যে কোনো ভেক্টরের অবস্থান এবং তার মান বের করতে পারবো। তো আমরা এই পর্যায়ে এখন একটা ম্যাথ করব। তো ম্যাথটা দেখো কি বলছে। তোমাকে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করছে এই স্থানাঙ্কের অবস্থান ভেক্টর এবং তার একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমার বের করতে হবে অবস্থান এবং একক ভেক্টর। তাহলে চলো আমরা একটু অবস্থান ভেক্টর বের করি। তাহলে আমরা অবস্থান ভেক্টরের সাধারণ সমীকরণ কি শিখলাম? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। মাথায় সব টুপি পরাই দিবা। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমাদের এক্স এর সহগ কত? আমাদের এক্স এর সহগ থাকতেছে 2, সো আমরা লিখবো 2i ক্যাপ। আমাদের ওয়াই এর সহগ কত? -1, সো আমাদের থাকতেছে -j ক্যাপ। জেড এর সহগ 4, সো আমাদের থাকতেছে +4k ক্যাপ। এরপর আমাকে জিজ্ঞেস করছে একক ভেক্টর। তো আমরা একটা কাজ করি, এ পর্যায়ে অবস্থান ভেক্টরের মানটা হিসাব করি চলো তো। তাহলে অবস্থান ভেক্টরের মান হিসাব হবে কিভাবে? √ সহগগুলার বর্গের যোগ। তাহলে এক্স এর সহগ কত? 2, তার স্কোয়ার করো। ওয়াই এর সহগ কত? 3, আসলে -3, তার স্কোয়ার করো। আর জেড এর সহগ কত? 4। তো এই বর্গগুলোর যোগফল, যোগ করে তার রুট। সো এইখান থেকে তুমি কিন্তু আর এর মান পাবা। তোমার আর এর মান থাকবে 4 যোগ 9 যোগ হচ্ছে 16, মানে √29। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল একক ভেক্টর কত। তো তোমার কি মনে আছে একক ভেক্টর কাকে বলে? আমরা বলছিলাম যে একক ভেক্টরকে ছোট হাতের ক্যাপিটাল দিয়ে প্রকাশ করা হয়, মাথায় একটা টুপি পরাই দিতে হয়। একক ভেক্টরের মান কিন্তু সবসময় হবে 1। কিন্তু আমার মান জানতে চাই নাই, আমার চাইছে একক ভেক্টর কত। তার মানে বুঝতেই পারতেছো যে অ্যান্সারে আই যে কে ক্যাপগুলো থেকে যাবে, যেহেতু সে ভেক্টর। সো আমরা একক ভেক্টরে কিন্তু একটা সূত্র শিখছিলাম, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে পরে তখন একক ভেক্টর চলে আসবে। সো আমরা যে কাজ করতে পারবো, অবস্থান ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিব। এটাই কিন্তু আমাদের একক ভেক্টরের ডেফিনেশনে বলা হচ্ছিল।
তাহলে আমাদের অবস্থান ভেক্টর কত আসছে দেখো তো, 2i মাইনাস জে প্লাস 4k ক্যাপ। তাহলে 2i মাইনাস জে প্লাস 4k ক্যাপ, প্লাস 4k ক্যাপ। আর নিচে তার মান দ্বারা ভাগ দিব, তার মান ছিল কত, √29। সো আমাদের কত পড়ে থাকে, আমরা যদি একটু আলাদা করে লিখি, মানে √29 দিয়ে আমরা সবগুলোকে যদি ভাগ করি আলাদা করে, সো আমাদের পড়ে থাকবে এইটা মাইনাস 1/√29 জে ক্যাপ প্লাস 4/√29, তাহলে 4/√29 কে ক্যাপ। তো এইটাই পড়ে থাকবে আমার একক ভেক্টর। তাহলে খেয়াল করছো, আমরা স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান ভেক্টর এবং তার একক ভেক্টরও বের করা শিখলাম। আমরা এখন এই পর্যায়ে দুইটা ভেক্টর রাশির যোগের ফর্মুলাগুলো দেখব। তো এইখানে আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু বের করতে চাচ্ছি যে যদি আমার কাছে কোনো এ ভেক্টর থাকে, আমার কাছে যদি কোনো বি ভেক্টর থাকে, সো আমরা বের করতে চাচ্ছি যোগফল কত। খেয়াল করবা, দুইটা ভেক্টর রাশি যোগ করলে কিন্তু মাস্ট বি সেটা একটা ভেক্টর রাশিই তোমাকে দিবে। তো সেটাকে আমরা ফিজিক্সে সাধারণত প্রকাশ করি আর ভেক্টর দিয়ে। খেয়াল রাখবো আমরা যেন ভুলেও কখনো এই কাজটা না করি যে তোমাকে কোশ্চেনে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলছে, তুমি অ্যান্সার লিখে রাখলে আর, না, আর কিন্তু লেখা যাবে না। কারণ তুমি যদি আর লেখো তাহলে তুমি বলতে চাচ্ছ যে একটা ভ্যালু মানে মান বেরোচ্ছে, কিন্তু আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টর রাশি যোগ করলে ফলাফলটা সবসময় কিন্তু ভেক্টর আসবে। এর মানে তার মান থাকবে, তার দিকও থাকবে, কিন্তু তোমার কথা কিন্তু সেটা বলে না। তুমি জাস্ট বের করে রাখছো আর মানে বোঝায় যোগফলের মান কত। আর ফিজিক্সে দুইটা ভেক্টর রাশি যোগ করাকে আমরা একটু সুন্দর ভাষায় বলি লব্ধি বের করা। তার মানে আমরা দাবি করব এরকম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা দুইটা যোগ করতেছি, আর যোগ করার ফলাফল হিসেবে একটা লব্ধি বেরোচ্ছে, যে লব্ধি একটা ভেক্টর রাশি, এর মানে তার মানও থাকবে, এর মানে তার ডিরেকশনও থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে খেয়াল রাখবো ভেক্টর রাশির যোগফল বা লব্ধি সেটা নিজেও কিন্তু একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? ওকে। তো আমাদের ভেক্টর রাশি যোগের 5টা বিধি আছে বা 5টা সূত্র আছে। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, বহুভুজ বিধি, উপাংশের সূত্র। এর মধ্যে লাস্টের যে দুইটা দেখতেছো, এই দুইটা বেসিক্যালি আসছে তোমার দুইয়ের অধিক ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, আর উপরের 3টা আসছে শুধুমাত্র দুইটা ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে। আসলে এমন যে না যে উপরের 3টা দিয়ে আমরা একাধিক ভেক্টর যোগ করতে পারবো না, ব্যাপারটা এমন না, বাট বড় হবে, ঠিক আছে। তো আমরা আপাতত এইটুকুই মাথায় রাখি যে উপরের 3টা আমাদের আসছে দুইটা ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, আর লাস্টের 2টা আমাদের আসছে দুইয়ের অধিক ভেক্টর রাশি যোগ বা লব্ধি হিসাবের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে। তো আমরা এখন দেখব যে ভেক্টরের সাধারণ বিধিটা কি বলে। তো দেখো আমি লিখে রাখছি, সাধারণ বিধি বলে দুইটা ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো হলে পরে লব্ধি ভেক্টর হবে প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথার দিকে। আচ্ছা, পা মানে কিন্তু আমি বোঝাচ্ছি পাদবিন্দু, আর মাথা বলতে আমি বোঝাচ্ছি শীর্ষবিন্দু। তো তোমরা ভিডিওটা পজ করে এই কথাটা একটু লেখো, আমি এটা এখনই এক্সপ্লেইন করতেছি। আর তার আগে একটা কথা বলি, দেখো আমরা বেসিক্যালি লব্ধির মান, আই মিন দুইটা ভেক্টরের যোগফলের মান, সেটা আমরা সাধারণত বের করে থাকি সামান্তরিক বিধি দিয়ে। আর ত্রিভুজ বিধি, সাধারণ বিধি, এগুলো বেসিক্যালি আমাকে লব্ধির দিক সম্পর্কে আইডিয়া দেয়। এমন যে না এই বিধিগুলো দিয়ে মান বের করা যায় না, যায়, বাট সেটা অনেক বড় প্রসেস। শুধু আমরা এইটুকু মাথায় রাখবো যে সাধারণ বিধি, ত্রিভুজ বিধি দিয়ে আমরা লব্ধির ডিরেকশন সম্পর্কে আইডিয়া পাবো। ক্লিয়ার? আর মান বের করব সামান্তরিক বিধি দিয়ে। তো চলো আমরা প্রথমটা একটু বোঝার চেষ্টা করি, আশা করি তোমরা লিখছো। তো খেয়াল করো কি বলতেছে, তোমাকে যদি দুইটা ভেক্টর রাশি যোগ করতে হয়, ধরো তুমি এ আর বি যোগ করবা, তো তুমি জানো যে ফলাফল হিসেবে তোমার আর ভেক্টর আসবে। তো আমাদের টার্গেট যে আর ভেক্টরের ডিরেকশন আসলে কোন বরাবর হবে সেটা আমাকে সাধারণ বিধি জানান দেয়। চলো তো ব্যাপারটা দেখি। ধরো এইটা তোমার কাছে একটা ভেক্টর, আর এইটা তোমার সেই বি ভেক্টর। তো আমরা এটা বুঝে গেছি যে এই দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি, সো আমরা একটা ভেক্টর রাশি পাবো। আমার দরকার সেই ভেক্টরের ডিরেকশন কোন বরাবর। তাহলে আমার সাধারণ বিধি কি বলে, একটা ভেক্টরের, এই যে ভেক্টর প্রথম ভেক্টর, আমরা একটু মার্ক করি, এই যে আমাদের সেই প্রথম ভেক্টর, এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, তাহলে একটু খেয়াল করো তো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু কোথায়, এইটা। এই শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু জোড়া দিতে হবে। তো সেটা কি জোড়া লাগানো আছে? সেটা কিন্তু জোড়া লাগানো নাই। তুমি খেয়াল করো
আমার যে অপর ভেক্টর আছে আই মিন বি ভেক্টর, সেটার পাদবিন্দু কিন্তু এখানে। অথচ আমার সাধারণ বিধিতে বলতেছে প্রথম ভেক্টরের শীর্ষ, মানে এই যে শীর্ষ আছে এই শীর্ষটার সাথে 2 নাম্বার ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগাতে হবে। সেটা কিন্তু আমার এখানে জোড়া লাগানো নাই। সো আমরা কি করব, আমরা ভেক্টরকে প্রতিস্থাপন করব। তো আমরা আগের ক্লাসে আলোচনা করছি যে ভেক্টরকে কিন্তু প্রতিস্থাপন করা যায়, মানে তুমি চাইলে দেখো বি ভেক্টরের ডিরেকশনটা সেম রেখে এখানে প্লেস করে দিতে পারো। খেয়াল করছো? তো আমি কিন্তু বি ভেক্টরটাকে প্লেস করে এই পাশে নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো, প্রতিস্থাপন করলাম। বলতে পারো এই কাজ কেন করলেন, কেন করছি তার ফলাফলটা কিন্তু তোমার সামনে। দেখো এখন একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, মানে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে 2 নাম্বার ভেক্টরের পাদবিন্দু দেখো জোড়া লেগে গেল। খেয়াল করছো? তো যদি জোড়া লাগে তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে খেয়াল করো তো, লব্ধি ভেক্টর হবে, আই মিন রেজাল্টেন্ট ভেক্টর হবে প্রথম ভেক্টরের পা থেকে, আই মিন পাদবিন্দু থেকে। তাহলে প্রথম ভেক্টরের পা কোথায়? এটা না, এটা আমাদের প্রথম ভেক্টরের পা। লব্ধি ভেক্টর হবে প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে বা মাথার দিকে। তার মানে দেখো এই হবে আমার লব্ধির ডিরেকশন। তুমি কি বুঝতে পারতেছো? অর্থাৎ এই দুটা ভেক্টর যদি আমি যোগ করি তো ফলাফল হিসেবে আমরা যে লব্ধি ভেক্টর পাবো সেটার ডিরেকশন হবে এই বরাবর। আর এই যে বাহুর দৈর্ঘ্যটা দেখতেছো, আই মিন এই যে কালার করা বাহুর দৈর্ঘ্যটা, এটাই হবে আমার লব্ধির মান। ক্লিয়ার? তাহলে আমরা লব্ধি ভেক্টরের দিক সম্পর্কে আইডিয়া নিলাম, আর মান কেমন হবে সেটাও কিন্তু আমরা আইডিয়া নিতে পারতেছি সাধারণ বিধি দ্বারা। ক্লিয়ার? তো আমরা এখন দেখব ভেক্টরের ত্রিভুজ বিধি কি বলে। সেই একই কথা কিন্তু আমরা আবারও সেই দুইটা ভেক্টর রাশি যোগ করতে চাচ্ছি, আর আমরা জানতে চাই যে যোগফলের ডিরেকশন কোন বরাবর হবে এবং যোগফলের মানটা কেমন হবে। তো আগেরবার সেটা আমাকে ডিসাইড করে দিয়েছিল সাধারণ বিধি, এখন আমরা সেটা নির্ধারণ করব ত্রিভুজ বিধি দিয়ে। চলো আমাদের বিধি কি বলে আমরা একটু পড়ি। তো বলা হচ্ছে একটি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরকে প্রকাশ করা গেলে, আমরা একটু কিওয়ার্ডগুলো মার্ক করি। খেয়াল করো যে ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু এবং একই ক্রমে তারা দুইটা ভেক্টরকে প্রকাশ করবে। তো অপর বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো বেসিক্যালি এইটাই আমাদের কি পয়েন্ট। তো চলো আমরা একটু এখন ত্রিভুজ বিধির সাহায্যে লব্ধির মান আর দিকের ব্যাপারটা একটু খেয়াল করি, দেখি। তাহলে আবারও সে একই কথা, তোমার কাছে থাকতেছে দুইটা ভেক্টর। তো ধরে নাও এই বরাবর তোমার আছে এ ভেক্টর, এই বরাবর তোমার আছে বি ভেক্টর। এখন আমাকে বলতেছে যে এই দুইটা ভেক্টরের যোগফলের মান কেমন হবে আর দিক কোন বরাবর হবে সেটা আমাকে খেয়াল করতে হবে। তো আমি একটু কাজ করি, আমি একটু এটা এই পাশে দেখাই। তো আমাকে ফার্স্টেই বলতেছে যে এই দুইটা ভেক্টর নিয়ে আমাকে একটা ত্রিভুজ গঠন করতে হবে। এখন তুমি কি করলা দেখো, তুমি ফার্স্টে কি করলা, এই দুইটা ভেক্টর নিয়ে এইভাবে একটা ত্রিভুজ গঠন করে দিলা। তো এইটা না হবে না। বলতে পারো কেন হবে না? হিসাব করে দেখো, আমার ত্রিভুজ গঠন যে করব তার কিন্তু একটা শর্ত বলা ছিল যে সন্নিহিত দুইটা বাহু তারা একই ক্রমে থাকবে। খেয়াল করছো? ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু একই ক্রমে থাকবে। তো তুমি একটু খেয়াল করো, তুমি যে দুইটা ভেক্টর নিছো, আই মিন এই যে ভেক্টর আর এই যে ভেক্টর, এরা অবশ্যই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, কিন্তু তারা তারা কি একই ক্রমে পড়ে? তুমি কি খেয়াল করছো? তাহলে দেখো একজন কিন্তু এই দিকে পড়ে আর একজন কিন্তু এই দিকে পড়ে, সো তাদের ক্রমও কিন্তু একই নাই। সো এই জন্যই তোমার ত্রিভুজ গঠন হবে না। খেয়াল করছো? তাহলে আমাকে ত্রিভুজটা এমনভাবে বানাতে হবে যেন ক্রমও একই ডিরেকশানে থাকে। সো সেটা কিভাবে করা যায় খেয়াল করো। আমরা যে কাজ করতে পারি, আমরা একটু সামনে নিয়ে আসি, আমরা দেখো ভেক্টর বিকে প্রতিস্থাপন করতে পারি। আবারও সে একই কনসেপ্ট, কাটের কনসেপ্ট। দেখো ভেক্টর বিকে প্রতিস্থাপন করে এই রেখে দিলাম। বলতে পারো কেন এই কাজ করতেছেন, একটু পরে টের পাবা, একটু ধৈর্য ধরো। এখন তুমি একটা ত্রিভুজ গঠন করো। এই যে দেখো ত্রিভুজ গঠন করলাম, মানে এইটা আমার বর্তমান ত্রিভুজ। তাহলে তুমি একটু খেয়াল করো তো আমার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা, একটু খেয়াল করো তো। তাহলে দেখো আমার কোশ্চেনে বলা সন্নিহিত দুইটা বাহু একই ক্রমে থাকবে। চলো তো দেখি। তাহলে আমার একটা সন্নিহিত বাহু এইটা, আর একটা সন্নিহিত বাহু এইটা, এবং খেয়াল করে দেখো তাদের ক্রম সেটআপ কিন্তু ঠিকই আছে। খেয়াল করছো? তারা কিন্তু একই ক্রমেই করে যাচ্ছে, একই ডিরেকশনেই থাকতেছে। সো আমার ত্রিভুজ গঠন ঠিক আছে, এটা হবে আমার রাইট অ্যান্সার। এইবার আসো বাকি পোর্শনটা আমরা একটু করি। এরপরে বলতেছে অপর বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে।
তাহলে অপর বাহু কোনটা, যেটা গোলাপি কালার করা সেটা, এই বাহুটা বিপরীত ক্রমে। তাহলে খেয়াল করো এই দুটা ভেক্টর ক্রম কিন্তু এই দিকে ছিল, তাহলে বিপরীত ক্রম কি এইটা নাকি এইটা, একটু বলো তো কোনটা। তাহলে বুঝতেই পারতেছো বিপরীত ক্রম আমার এইটা। তো অপর বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, তার মানে বেসিক্যালি এইটাই হবে তোমার রেজাল্টেন্টের দিক, এই যে এই বরাবর, এবং এই বাহুটার দৈর্ঘ্যই হবে তোমার লব্ধির মান। খেয়াল করছো? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা ওই চিত্রে যদি আসি, তাহলে দেখো আমরা বেসিক্যালি কি করলাম, এই বি ভেক্টরটাকে কাট করে এনে এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা ত্রিভুজ গঠন করলাম। তো এই যে ত্রিভুজের এই যে বাহুটা দেখতেছো, এই যে বাহুটা, সেটাই লব্ধির মান এবং সেটা বিপরীত ক্রমে মানে এই বরাবর লব্ধির দিক নির্দেশ করতেছে। তার মানে এই দুটা ভেক্টরের শিখে যোগ করা হলে পরে রেজাল্টেন্টের দিক আমাদের এই হলুদ লাইন বরাবর থাকবে।